গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে 24শে সেপ্টেম্বর 2025। আমরা আছি উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকে। এখানে আমরা এডি অফিসের থ্রুতে বেশ কিছু ডিসি করেছিলাম। এটা সেই ডিসিরই আজকে আমাদের প্রথম ভিজিট। আমরা আমাদের সাথে যে চাষি ভাই চাষ করেছেন এবং তার যে স্ত্রী আছেন তার সাথে আমরা কথা বলবো, যে ওনারাই আরও বলতে পারবেন যে এখানে কিভাবে কি কোন কাজটা করেছেন। সেই জন্য আমরা প্রথমে আগে ওনাদের সাথে একটু পরিচয় করে নিই। আচ্ছা দাদা, আপনার নাম? স্বপন মণ্ডল। আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম বিনতা মণ্ডল। আচ্ছা দিদি, আপনার এই এলাকাটা কি সুন্দরবন এলাকার মধ্যে পড়ছে? তো সুন্দরবন এলাকা। আচ্ছা, এখানকার মাটি সম্পর্কে একটু বলবেন, কি রকম মাটি? সুন্দরবন এলাকা বলে আমাদের এখানে লবণযুক্ত জায়গা, আমাদের মাটিটা একটু নোনা আছে। আচ্ছা, যার কারণে এক ফসলই হয়। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা এই যে প্রোডাক্টগুলো অ্যাগ্রোভিরা প্লাস লিকুইড, অ্যাগ্রোভিরা প্লাস গ্র্যানিউলস, অ্যাগ্রোলাইজার 82, স্মার্ট কাভাচ আর অ্যাগ্রো বুস্টার, যে প্রোডাক্টগুলো আপনারা পেয়েছেন, এগুলো আপনারা মেইনলি কিসের উপরে ব্যবহার করছেন? কোন কি ধানের উপরে? ধানের উপরে। আচ্ছা, গোবিন্দভোগ ধানের উপরে। আচ্ছা, যেহেতু মানে আমরা দেখতে পাচ্ছি মানে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন পুরোটা তার পিছনে জল, যার জন্য আমরা জমিতে হয়তো আজকে যেতে পারছি না প্রথম ভিজিটের দিন, নেক্সট দিন আমরা নিশ্চয়ই জমিতে ভেতরেই ঢুকবো। আচ্ছা, একটু বলবেন যে মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনারা গাছের ডেভেলপমেন্ট কি দেখছেন? মানে প্রথমে বলুন, আপনি বীজ শোধন থেকে কি শুরু করেছিলেন? আমি প্রথমে বীজ শোধন করে নিয়ে তারপরে আমাদের যেভাবে বীজটা ভিজাতে হয়, বীজটা শোধন করে নিয়ে শুকনো করলাম, করে বীজটা যেভাবে ভিজাতে হয় সেই পদ্ধতিতে আমরা ভিজিয়ে আমরা ধান বেশ ভালোই অঙ্কুর হলো। তারপরে আমরা জায়গা তৈরি করলাম, জায়গায় আমরা বীজতলা যে জায়গাটা তৈরি করলাম সেখানে আমরা ওই যে আমাদের কালো সারটা দেওয়া হয়েছিল সেই সার আমরা 1 কেজি সেখানে দিয়ে বীজতলাটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমরা বীজ ফেলেছি। সেই বীজ আমাদের মানে 15 দিনের মধ্যে ধানের গ্রোথ খুব সুন্দর হয়েছে। 15 দিনের মধ্যে গাছ বেশ চারাটা সতেজ হয়েছে। আচ্ছা, এবছর তো প্রচন্ড বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যেও এই চারাগুলো কিরকম ভাবে হয়েছে বা তার কি ভালো খারাপ কি দেখেছেন? বৃষ্টিতে তো একদম ডুবে গিয়েছিল জায়গাটা, তো আমাদের আলবাঁধা জায়গা, কিন্তু আমাদের বৃষ্টিতে ডুবে গিয়েছিল। ডুবে যাওয়ার পরেও আমাদের এই ধানটা কেটে ভালো চারা হয়েছে। চারা ভালো হয়েছে মানে যখন রোপণ করেছেন, সেকেন্ডারি বেডে ট্রান্সপ্লান্টেশন করেছেন, তখন মানে তখনও মানে জমি তৈরি করার সময় সারটা দিয়েছিলেন, আবার প্রথম চাপানেও দিয়েছেন নিশ্চয়ই, যেরকম বলেছি। তারপর তো আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রেটা করছেন? হ্যাঁ, প্রতি রবিবারে আমরা স্প্রে করছি। এবার বীজতলায় আমরা স্প্রে করেছিলাম, তারপরে আমরা পাউডার স্প্রে করলাম। করার পরে সেই বীজ 23 দিনের মাথায় আমরা সেই গাছ তুলে নিয়ে চারা তুলে নিয়ে আমরা রোপণ করলাম। আচ্ছা, এবার আপনি একটু বলুন যে মানে ডেভেলপমেন্টটা কেমন দেখছেন? ডেভেলপমেন্টটা দেখছি যে জৈব সারে এত সুন্দর গ্লেসে এসেছে, মানে গাছটা সকল সময় কালোই হয়ে আছে। মানে যে সার দিলে, রাসায়নিক সার দিলে হয়তো কিছুদিন কালো থাকে আবার সাদা হয়ে যায়, সেইটা জৈব সারে বা এই সার বা এই বীজ স্প্রে করার কারণে গাছটা একদম কালো, ঠিক গ্রোথ খুব ভালো আছে। আচ্ছা, আর একটা কথা বলুন, পাশকাঠি উঠছে। আচ্ছা হ্যাঁ, পাশকাঠিগুলো মোটামুটি কিরকম দেখছেন? পাশকাঠি দেখছি আমরা 2 থেকে 3টা কালি করে রোয়া ছিল, এখন আমাদের 7-8 কালি 10 কালি পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, মানে এটা মানে খুবই কম দিনেতে হয়েছে না? অল্প দিন। আচ্ছা, এর মধ্যে এখানে তোমার এই যে ধানটা এতে বলো 25 কালি আছে। তারপরে আচ্ছা, আমাদের ওখানে তত 10-15 কালি করে এমনিতে হয়ে গেছে। আচ্ছা, আর এই প্রোডাক্টটা ব্যবহার করে কি মনে হচ্ছে কত কালি করে আসতে পারে? পুরোটাই 20-25 কালি করে আসে। 20-25 কালি করে আসবে। আচ্ছা, আর একটা কথা যেটা হচ্ছে মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে পোকার উপদ্রবটা কিরকম দেখেছো? মানে পোকার উপদ্রব কি কিছু আদৌ দেখতে পেয়েছো? কিছু পোকামাকড় এসছে? পোকার উপদ্রব এখনো দেখতে পাইনি। আচ্ছা এখনো আসেনি। আচ্ছা, আর আমি একটা জিনিস, যেরকম সাদা হয়ে যাচ্ছে, গাছের পাতা গুলিয়ে আসছে, সেগুলো এখনো এখানে দেখা যায় না। আর মানে অন্য এই প্রোডাক্টটা তো ধরো তোমরা এবছরে ব্যবহার করছো, এবার এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্ট ছাড়াও তো তোমরা অন্য জায়গাতেও গোবিন্দভোগ ধান এবারও করছো, আগেও করেছো, তার মধ্যে পার্থক্যটা কি দেখতে পাচ্ছ একটু বলো? পার্থক্যটা দেখতে পাচ্ছি ধানের গ্লেস ভালো থাকছে। আচ্ছা, প্লাস আমাদের খরচের দিক থেকে কমে আসছে। আচ্ছা, খরচের দিক থেকেও কম কম হচ্ছে। আর ধানের
গ্রোথ কোনো অসুবিধা নেই। আর এইভাবে যদি আমরা চাষবাস করি সবাই, তাহলে আমাদের পোকা বা ধানের গ্রোথ সব দিকে কোনো অসুবিধা হচ্ছে না। তাতে আমাদের খরচের ভাগ কমে আসছে। এখন আমরা একটু কথা বলে নেব এই এলাকায় যে ফসলামৃত এফপিসির যে দিদি আছেন টুম্পাদি এই এলাকাটা সুপারভাইজ করেন মেনলি। আমরা টুম্পাদির থেকে একটু জেনে নেব যে টুম্পাদি কি বুঝলেন, কি টুম্পাদির এক্সপেরিয়েন্সটা কি। টুম্পাদি নমস্কার। নমস্কার। আমাদের যে ফসলামৃত এপিসি আছে ওখানে সুগন্ধি ধানের মানে ব্যবসা হয়। আমাদের যে ফসলামৃতের সাথে যুক্ত আছে সেইখানকার চাষি আমরা কিছু ওই মিটিংয়ে উপস্থিত করানোর পরে সেখান থেকে 3 জন চাষির নাম সিলেক্ট হয় যারা ভালো চাষবাস করে জৈব পদ্ধতিতে এবং আমাদের সাথে যুক্ত বহুদিন ধরে শ্রম ধরনে। যেভাবে মানে আপনাদেরকে গাইড করা হচ্ছে, আমরা যেভাবে আপনাদেরকে গাইড করছি, মানে আপনার কি মনে হচ্ছে এই পদ্ধতিটা কি সঠিক, না এর মধ্যে আরো কিছু জিনিস ইনকর্পোরেট করলে বা এর মধ্যে আরো কিছু জিনিস যোগ করলে ভালো হতো? আপনি কি বলবেন? মানে যেভাবে ধরুন যোগাযোগ করে আপনাদেরকে ফোন করে রেগুলার বেসিসে মনে করানো বা কোনটা কোন দিন ব্যবহার করবেন সেইটা নিয়ে যদি একটু বলেন। ঠিক আছে, আপনি যেভাবে বললেন মানে দিদি যেভাবে বলেন সেগুলো সবই ঠিক আছে এবং সেভাবে দেখছি গাছের গ্রোথ মানে প্রচুর বর্ষা হয়েছিল। অন্য ধানের পাতা তখন বীজতলা ফেলার মাত্র 7 দিন পরে যে এত বর্ষা হয়েছে তখন অন্য বীজতলা সবই নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই সময় দিদিকে ফোন করার পরে দিদি বলল যে এরকম হাইটটা 4 থেকে 5 ইঞ্চি হওয়ার পরে এই স্প্রেটা করার পরে এবার দেখুন গাছের পাতা কি হচ্ছে। কিন্তু দিদির নিয়মে সেইভাবেই স্প্রে করা হয়েছে। কোন স্প্রে কিভাবে কত ml দিতে হবে সেই অনুপাতে বীজতলা স্প্রে করার পরে আস্তে আস্তে সেটা কেটে উঠলো, জলের তলার থেকে জল কমে গেল এবং সেটা মানে সেই বীজতলাটা ঠিক হওয়ার পরে ওনারা সেভাবে রোপণ করেছেন। যেখানে ধান রোপণ করবে সেখানে চারিপাশে আল দিয়ে সেখানে কিছু সার ছড়িয়ে সেখানে সেটা রোয়ার পরে তারপরে দিদির অনুপাতে দিদি যেভাবে বলতেন দিদি নিয়মিতই তিনি সপ্তাহে 2-3 বার করে সংবাদ নিতেন। দিদি কি হয়েছে, গাছের অবস্থা কেমন, এখন কি স্প্রে করেছেন, এইভাবে করার পরে এখন আপাতত ঠিক আছে। এখন আমরা আপাতত গাছের ডেভেলপমেন্ট নিয়েই কথা বললাম, আর নেক্সট ভিজিটে আপনাকে নিশ্চয়ই আমরা আবার সাথে পাবো। আর এইভাবে আমাদের সাথে আপনারা সহযোগিতা করুন। আর আপনাকে এবং এই চাষি ভাই আর দিদি যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এই কারণেই যে মানে সব জায়গাতে আমরা কাজ করি কিন্তু এই ব্লকটাতে আমরা যেটা দেখেছি স্পেসিফিক্যালি হিঙ্গলগঞ্জ ব্লকে যে ঠিক যেভাবে বলেছি, যখন বলেছি, যেদিন বলেছি আপনারা সেভাবেই করেছেন কাজটা, যার ফলে আজকে আমরা যে ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি এটা শুধু আমার বা আমার প্রোডাক্টের কৃতিত্ব আমি বলবো না, আপনারা যেভাবে সুপারভাইজ করেছেন আর সব থেকে বড় কথা এনারা যেভাবে ঠিক দিনে দিনে কাজটা করেছেন এইটা আমি একবারেই অস্বীকার করতে পারি না। মানে এই জন্য দাদা দিদিদের অনেকই ধন্যবাদ। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে 20 নভেম্বর আমরা আজকে এসেছি উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকে। এখানে আমরা গোবিন্দভোগ ধানের উপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই ব্লক থেকে ডিসি পেয়েছিলাম। সেই ডিসি ফসলামৃত এফপিসির থ্রুতেই আমরা করেছি। এখানে আমরা 3 জন চাষিকে পেয়েছিলাম। এখানে আমরা যাকে পাবো তার নাম হচ্ছে স্বপন মণ্ডল, আর ফসলামৃতর সদস্য হিসাবে আমরা পাবো এখানে টুম্পা মণ্ডলকে। আচ্ছা দাদা, আমরা তো কাজ শুরু করেছি মোটামুটি ধরুন জুলাই আগস্ট মাসে কাজ শুরু হয়েছে। তো আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে তার নামগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাগ্রোভিরা প্লাস লিকুইড, অ্যাগ্রোভিরা প্লাস গ্র্যানিউলস, অ্যাগ্রোলাইজার 82, স্মার্ট কাভাচ আর অ্যাগ্রো বুস্টার। ঠিক আছে, এবার দাদা আপনি একটু আমাকে বলবেন যে মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি ধানের গাছের গ্রোথ থেকে শুরু করে এখনো পর্যন্ত কি বুঝেছেন, শুরু থেকে আপনি একটু বলুন। এই প্রোটেক্টগুলো যে আমরা ব্যবহার করি ধানের গ্রোথটা খুব সুন্দর পেয়েছি। আচ্ছা, এবং এতে 5 কাঠি খুব ভালো হয়েছে। আচ্ছা, 25 থেকে 28 কাঠি করে 5 কাঠি হয়েছে। আচ্ছা, আমার ধানের গ্রোথটা খুব সুন্দর এবং সেইগুলো বড় বড়। আচ্ছা, এবং এই প্রোটেক্টগুলো আমার সপ্তাহে আমি একবার করে স্প্রে করেছি। আচ্ছা, যেরকম ভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেইভাবে আপনি করেছেন। আচ্ছা, এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি যে মানে এই জমিতে যে জমিতে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেই জমিতে এর আগে আপনি কি রাসায়নিক দিয়ে করেছেন না জৈব চাষই করতেন? এর আগেও আমরা জৈব সার দিয়ে চাষ করতাম। আচ্ছা, রাসায়নিক করতাম না। রাসায়নিক করতেন না, কিন্তু জৈব দিয়েও করতেন। আচ্ছা, এবার একটু বলুন যে মানে অন্যান্য বারের তুলনায় এবারে কি পার্থক্য কিছু বুঝতে পারছেন? বা অন্যান্য জমিতে যেখানে এই প্রোডাক্টগুলো ব্যবহার হয়নি আর এখানে এই প্রোডাক্টগুলো ব্যবহার হয়েছে, দুটোর মধ্যে আপনি কি আপনার চোখে কি পার্থক্য ধরা পড়ছে একটু যদি? হ্যাঁ, আমার উপরে চোখের উপরে পার্থক্য ধরা পড়ছে যে অন্য বয়ের থেকে এবার মানে ধানের গ্রোথ ভালো, প্লাস ধান খুব সুন্দর বড় বড় শীষ কেটেছে।
আচ্ছা, আর রোগ পোকামাকড় কি দাদা কিছু এসছে কিনা একটু যদি বলেন। রোগ পোকা মনে কিছু আসেনি, ওই যে স্প্রে করেছি হ্যাঁ। পাতা একটু মুড়ি মুড়ি হয়েছিল, স্প্রে করেছি, রোগ আচ্ছা। পোকা চলে গেছে। আচ্ছা, মানে ওই যে লেদা পোকার সমস্যা হয় তাই ওগুলো এবার আর কিছু হয়নি। লেদা পোকা, হাবড়া পোকা। আচ্ছা আচ্ছা, মানে এবার এগুলোর উপক্রম আপনি দেখেননি। না। তো আপনার কি মনে হচ্ছে, মানে এবার যে ফলন আপনি আপাতত আপনি যা দেখছেন তাতে করে কি মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় কতটা বেশি কিছু কি পেতে পারেন, মানে বিঘা প্রতি আমি যদি বললাম। অন্য বার থেকে এবার ফসল প্রতি আনেক ভালো বেশি পাবো। আচ্ছা, মোটামুটি কি রকম পেতে পারেন? অন্য বার মানে এবার 8 থেকে 7 বস্তা 8-9 বস্তা যাবে। ও 7-8 বস্তা এক্সট্রা পাবেন তাই হ্যাঁ, বলছেন, extra মানে পাবো। গতবার যা পেয়েছেন। হ্যাঁ, গতবার পেয়েছিল 6 বস্তা 6.5 বস্তা, আচ্ছা, আর এবার 7-8 চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে এবার টোটালে 7-8 বস্তা পাবেন বলছেন। আচ্ছা, মানে গতবার মোটামুটি 6-6.5 যেটা পেয়েছে এটা ধরলাম, এবার 8-এর কাছে মোটামুটি 2 বস্তা করে বেশি বেশি পাবেন। পাবো। এবার পুরো এই কাজটার তত্ত্বাবধানে যিনি আছেন ফসল অমৃত পিসির পক্ষ থেকে যে সহায়িকা দিদি আছেন টুম্পা মণ্ডল, টুম্পাদির সাথে আমরা একটু কথা বলে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার থেকে একটু জানতে চাবো দিদি, আপনি তো এই ফসল অমৃত পিসির সাথে যুক্ত অনেক দিন ধরেই, তো আপনি তো এর আগেও দেখেছেন বা অন্যান্য জমিতেও দেখছেন যেখানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে আপনার পার্থক্যটা কি মনে হচ্ছে যদি একটু বলেন। আমাদের এটা সুন্দরবন অঞ্চল, হুম। এখানে এর লবণাক্ত ভাগটা বেশি থাকে। এখানে যে জৈব পদ্ধতিতে চাষ হয় চাষিদের অনেকটাও ধারণা কম, কারণ ওনারা ভাবে না হতে পারে না, কারণ লবণ জায়গা বলে নোনা এলাকা, পাশেই খাল নদী সবটাই আছে, দেখতে পাচ্ছেন সবাই। চাষিরা যে জৈবর যে প্রোডাক্টগুলো পেয়েছিলেন তা ব্যবহার করে এতে বোঝা যাচ্ছে অন্য বছরের তুলনায় এবছর বিঘা প্রতি 1 থেকে 1.5 বস্তা ধান বেশি হতে পারে। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে দিদি, দেখুন লবণাক্ত জমিতে সাধারণত ধারণা যে লবণাক্ত জমি যেহেতু সেখানে ফসল অনেক কম হবে। হ্যাঁ, এই লবণাক্ত জমিতে দেশি ধান হওয়াটাও অনেকটা কঠিন ব্যাপার বলতে রিস্ক হয়ে যায়। হ্যাঁ, সেই জায়গায় জৈব দিয়ে আমরা যদি এইটাকে এই যেটা আমরা দেখালাম, এটা তো একটা ছোট জায়গার মধ্যে আমরা দেখিয়েছি, আপনার কি মনে হয় দিদি, মানে যেটা আমরা দেখালাম এটা ভবিষ্যতে এটা চাষকে আরো উন্নত করতে পারে এই অঞ্চলে, সেটাই আপনার থেকে একটু জানবো। এভাবে করলে চাষ, এখানে উঁচু জায়গা আছে, এখানে চাষ বাড়ানো যেতে পারে। আচ্ছা, চাষ বাড়বে দেখা দেখি। পাশাপাশি অন্য যারা আছে প্লট গুলো ওনারা দেখেছেন, বলেছেন না আমাদের এইখানে যে মাঠটা আছে এই চন্দ্রমোহন ছান্ডেল বিলে, সবাই ভাবতেন এখানে গোবিন্দভোগ ধানে চাষ ভালো হয় না, গোবিন্দভোগ ধান ভালো হয় না, কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে যখন দেখছেন শোভনবাবুর মাঠে এখানে গোবিন্দভোগ প্রচুর ভালো হয়েছে, ধান এত ভালো হয়েছে ধানটা পড়েও গেছে। এবার আর সেখান থেকে দেখে অনেক চাষিরা এর থেকে আগ্রহী আছে। অনেকেই আমাদের বলছে দিদি গত বছর যদি এই ধরনের যদি ছাপড় যদি হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা করব। আমরা টুম্পাদির বক্তব্য শুনলাম, এবার আমরা পেয়ে গেছি এডি অফিসেরই বিটিএম স্যারকে। স্যার নমস্কার। স্যার আপনার থেকে একটু জানতে চাইবো যে মানে আপনার চোখে এই বছরের ডিসিতে আমরা যে এডি অফিসে যে ডিসি আমরা পেয়েছিলাম, বিভিন্ন ট্রেনিংও আমরা দিয়েছি বা আপনারাও ট্রেনিং দিয়েছেন, আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো দিয়েছি এই প্রোডাক্টগুলোর দেওয়ার ফলে মানে ওনাদের বক্তব্য তো আমরা শুনেছি স্যার, মানে আপনার চোখে কি ধরা পড়লো কাইন্ডলি যদি একটু আমাদেরকে বলেন। নমস্কার, আমি কৃষি অফিসের বিটিএম ইংলগঞ্জ কৃষি অফিস থেকে বলছি। যেটা আমরা এখানে আত্মা থেকেই এবার 3টে ডিসি করানো হয়েছিল, তার আগে একটা আরপিএল ট্রেনিং করানো হয়েছিল চাষিদেরকে। সেই ট্রেনিংয়ের মারফতে তারপরে 3 জন বেনিফিশিয়ারিকে সিলেকশন করা হয়। সেখানে সিলেকশন করার যে প্রসিডিওর সেই প্রসিডিওর মেনটেন করে সিলেকশন করে 3 জনকে করা হয় সান্ডেলেবিল পঞ্চায়েতে। একটা এফপিসি আছে, তার আন্ডারে 3 জনকে আত্মার থেকে ডিসি দেওয়া হয় গোবিন্দভোগ ধানের ওপরে। সেটা ছিল টোটালটাই অর্গানিকের ওপরে। এতদিন এনারা এখানে রাসায়নিকভাবে করতো, সেটা আমরা টোটালটাই অর্গানিকের ওপরে চাষ করেছি। সেখানে ওনাদের চোখে যে ভিউ আমরা দেখেছি বা আমাদের চোখে যেটা বোঝা যাচ্ছে এখানে যে আগে যেটা হতো সেই তুলনায় এনাদেরকে বলছে যেটা ওনাদের ওপিনিয়ন, তাতে আমরা বুঝতে পারছি যে বস্তা বিঘে প্রতি যেটা 6 বস্তা হতো সেটা এবার 8 বস্তা আনুমানিক হবে। এখনও ফসল দাঁড়িয়ে আছে, যেটা অনুমান করা যাচ্ছে তা থেকে এরকমই এই মুহূর্ত পর্যন্ত যেটা সেটাই। আর স্যার মানে ওনারা যেটা বলেছেন পোকামাকড় উপদ্রবটা এবার ওনারা সে অর্থে দেখতেই পারি, মানে আপনি তো নিশ্চয়ই এর আগেও তো আপনি ভিজিট করেছেন, তো আপনার চোখে কি সেরকম পোকামাকড় উপদ্রব কিছু ধরা পড়েছে স্যার? এটা পোকামাকড় তো একসাথে এরকমভাবে বলা মুশকিল এক বছরে 14 একরে, কেন পার্শ্ববর্তী যেগুলো চাষ আছে সেখান থেকে কিন্তু এটা চলে আসে, অতএব সেটা নিয়ন্ত্রণ আগের থেকে তুলনামূলক কম লেগেছে, এটাই দেখা যাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে যে আপনি আপনার সময় দিলেন আমাদেরকে।
আমরা চেষ্টা করবো আপনাদের থ্রুতেও হয়তো আমরা আরও অন্যান্য, এখন তো 3টে চাষিকে চেষ্টা করেছি, এবার পরবর্তীতে আরও একটু যদি আমরা বেশি সংখ্যক চাষির সাথে এই কাজটা ভাবে করে চেষ্টা করতে পারি, তাহলে আমাদের মনে হয় যে যাতে অন্যান্য চাষিরা একটু উপকৃত হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। আমরা এখানে এই ভিডিওটা কমপ্লিট করছি, কেন কি আমাদের চাষির বক্তব্য শুনেছি, ফসল অমৃত এফপিসির তরফ থেকে টুম্পাদির বক্তব্য শুনেছি, আবার এডি অফিস থেকে বিটিএম স্যার ছিলেন, আমরা তার বক্তব্যটাও শুনলাম। উনি টেকনিক্যালি আমাদের বুঝিয়ে দিলেন যে মানে কিভাবে কি হতে পারে বা হচ্ছে। তো আশা করছি এবছরে 3জন বেনিফিশিয়ারি আমরা পেয়েছি, পরবর্তীতে আরও চাষিদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে অনেক বেশি উপকৃত করতে পারবো এবং তাদের ধানের ফলন আরও বেশি করে বাড়াতে পারবো। ধন্যবাদ।